বাজেট ঘাটতি মেটাতে এবার ঋণের বোঝা বাড়াচ্ছে না অন্তর্বর্তী সরকার। বিদেশি উৎসে জোর দেওয়া উচিত বলছেন ব্যবসায়ীরা। রাজস্ব বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। কাস্টমসের কর্মবিরতিতে অচল বেনাপোল স্থলবন্দর, বন্ধ বাণিজ্য। দীর্ঘদিন আদায় হচ্ছে না বকেয়া, বেড়েছে লবণ ও শ্রমিকের মজুরি। দুশ্চিন্তায় যশোরের চামড়া ব্যবসায়ীরা। সংকট কাটাতে ঋণ সুবিধা বাড়ানো ও পাচার বন্ধের দাবি। হিমসাগর আমে সয়লাব সাতক্ষীরার বাজার, বিভিন্ন জেলায় পাঠাতে কুরিয়ারগুলোতে ভিড়। বাড়তি টাকা নেওয়ার অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। এবং ক্রিপ্টোর মুদ্রা বিটকয়েনের দাম ইতিহাসে সর্বোচ্চ, ছাড়িয়েছে $1,11,000। যুক্তরাষ্ট্রের ঋণ মান পড়ে যাওয়ায় ডলারের বিকল্প হিসেবে বাড়ছে চাহিদা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বাজেট ঘাটতি মেটাতে ঋণের বোঝা বাড়াবে না অন্তর্বর্তী সরকার। চলতি অর্থ বছরের মতোই পরিমাণ থাকছে কম বেশি $2.5 লাখ কোটি টাকায়। ব্যবসায়ীদের তাগিদ দেশি নয়, বরং ঋণের চাহিদা মেটাতে বিদেশি উৎসের দিকে জোর দেওয়া উচিত। ঋণ নির্ভরতা কমিয়ে রাজস্ব বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত ইয়ানুর সিফাতের রিপোর্টে। দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে বাজেট ঘাটতি পূরণ করে সরকার। চলতি বাজেটের পরিমাণ ছিল 2,51,600 কোটি টাকা। আসছে বাজেটে তা বাড়বে না বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যাচ্ছে। ঋণ কম বেশি $2.5 লাখ কোটিতেই স্থির থাকবে। বিগত সরকার ঋণ নির্ভর হওয়ায় জানুয়ারি পর্যন্ত দেশি ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 8,86,000 কোটি টাকা। আর মার্চ পর্যন্ত বিদেশি ঋণের স্থিতি 12,72,000 কোটি টাকা। এতে বেড়েছে সুদ পরিশোধের চাপও। আসছে বাজেটে তাই এ বাবদ ব্যয় 20,000 কোটি টাকা বাড়িয়ে 1,33,000 কোটি টাকা নির্ধারণ হতে পারে। জিডিপির অনুপাতে বিদেশি ঋণের পরিমাণ বেশি না হয় বাজেট ঘাটতি মেটাতে সরকারের উচিত এই উৎসের উপর গুরুত্ব দেওয়া, বলছেন ব্যবসায়ীরা। IMF এর যে একটা গাইডলাইন আছে বৈদেশিক ঋণের সাথে জিডিপির অনুপাত কতটুকু থাকা উচিত, সেই থ্রেশহোল্ডটা হচ্ছে 40%। সরকারের যে বৈদেশিক মুদ্রা ঋণ নেওয়ার যে সক্ষমতা, সেটা আসলে মোটেই যথেষ্ট পরিমাণে কাজে লাগানো হয়নি। ঋণটা যদি ডোমেস্টিক থেকে না নিয়ে বৈদেশিক সূত্র থেকে নেওয়া হয়, সেটা আসলে আমাদের জন্য ওভারঅলে ভালো ফল বয়ে নিয়ে আসবে। অর্থনীতিবিদরা বলছেন বাজেট বাস্তবায়নে ঋণের উপর নির্ভরতা কমিয়ে আনার উদ্যোগ নিতে হবে। এর বিপরীতে পরোক্ষ কর নয়, বরং আয়করের মতো প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে। ঋণ যত কম করা যায় ততই ভালো। প্রায় 5 লক্ষ কোটি টাকার যে একটা লক্ষ্যমাত্রা থাকবে এই রাজস্ব আদায়ের জন্য, সেটা যদি আদায় না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশীয় উৎস থেকে ঋণ সরবরাহ করতে হবে। রাজস্ব আদায়কারী কর্তৃপক্ষের কাছে বাজেটের ডিরেকশন থাকতে হবে, যাতে করে তারা তাদের টার্গেট অনুযায়ী অন্তত যাতে রেভিনিউটা কালেক্ট করে। একই সঙ্গে যে আয়করের যে আদায়ের হার সেটি বাড়াতে হবে। ঋণ পরিশোধ সক্ষমতা কমায় মার্চে বাংলাদেশের ঋণ মান নেতিবাচক করেছে মুডিস। তবে IMF এর ঋণ কর্মসূচি চলমান থাকায় বিশ্বের কাছে ইতিবাচক বার্তা যাচ্ছে বলে মত অর্থনীতিবিদদের। মুডির সঙ্গে বা অন্যান্য ঋণ মান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সরকারের যেহেতু বাজেট একটি সংসারের মতোই, দেশের যেটি কাঠামো, সেখানে সরকার এবার তার যে ঘাটতি সেটা প্রতি বছর যে ঋণগুলো নেয় দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আর্থিক খাত এবং বিদেশি যে ঋণগুলো আসে, সেখানে এবার খুব বেশি বাড়ছে না। আপনাদের দেশে কি মনে হচ্ছে যে এটি কতটা ঘাটতি মেটাতে পারবে দেশীয়? এখানে দুটো বিষয় আছে। একটা হলো যে সত্যিকার অর্থেই আমাদের যদি সামষ্টিক অর্থনীতির ভিতরে যে এখন যে শৃঙ্খলাটা আনতে চাচ্ছে, তার জন্য শুধুমাত্র মুদ্রানীতিতে আপনারা দেখেছেন যে কিভাবে এটাকে আমরা যেটাকে পলিসি রেটগুলো বলি, সেই সুদের হারগুলো বাড়ানো হয়েছে, নীতি সুদের হার। এখানেও একই রকমভাবে এটা এই যে আমার সরকারের যে ব্যয়, এইটাকে একভাবে কন্টেইন করা হচ্ছে, এবং যাতে আমার খুব বেশি ঘাটতি অর্থায়ন না করতে হয়। কারণ সরকার ঘাটতি অর্থায়ন করতে করবে তো ব্যাংকের ভিতর থেকে ঋণটাকে নিতে হবে। তো দিন শেষে ওই ব্যাংকের ঋণটাকে সে কিন্তু কন্টেইন করতে চাচ্ছে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এখানে খুব বেশি
এখন সক্ষমতার বিষয় আছে, ব্যাংকেও তারল্য পরিস্থিতি এখন খুব ভালো না, এবং সরকার যদি একটা বড় আকারের ঋণ করে তাহলে তো আমার এখান থেকে নেওয়া খুব কঠিন হবে। আর সরকারের কাছে উৎস আছে হলো বিদেশি উৎস প্রকল্পের সাথে কিন্তু যুক্ত আমাদের প্রায় এখন পুরোটা, এখন বাজেটারি সাপোর্ট কিছু পাওয়া যাচ্ছে, সেটাও ওইটুক আসবে, কিন্তু তার বাইরে অনেক বাড়ানোর তার সুযোগ নেই বিদেশি, বরং সেটার ব্যবহারটাকে বাড়ানোটা হলো ইম্পর্টেন্ট। আর সরকার ঋণ করে হলো সঞ্চয়পত্র থেকে, ওইখানে মানুষের এখন যেভাবে উচ্চ পর্যায়ে জিনিসপত্রের দাম আছে, মানুষ যেভাবে ওইটার সাথে ফাইট করছে, এখানে অনেক বেশি ঋণ তো করতে পারবে না সরকার, কারণ তার মানুষের ডিমান্ড নাই সঞ্চয়পত্রের জন্য। তো ওই ব্যালেন্সটা এখানে রিফ্লেক্ট করেছে কিছুটা, আমার মনে হয় যে দুটো বিষয়ই কাজ করেছে। একভাবে ঋণের ব্যাপারে সরকার যেই ঘোষিত নীতিটি বলছেন যে আগের সরকার অনেক ধরনের ঋণ করেছে যেটা আসলে আমাদের জন্য একটা চাপের হয়ে যাচ্ছে, সেটা সত্যি, কারণ এটা একটা বড় কারণ হলো ঋণ করে আমি যে প্রকল্পগুলো বাস্তবায়ন করছি ওইটাতে যদি অপচয় হয়, অপচয় দুর্নীতি এটা তো আছে, যে আমরা জানি যে অন্তত পক্ষে 20-25% দুর্নীতি হতো, সেইটা হওয়ার কারণে কিন্তু আপনার ওই ঋণ করে আমার যে অর্থনীতির ভিতরে আবার সক্ষমতা হবে, রাজস্ব আহরণ হবে, সেখান থেকে আমি ফেরত দিব, তো ওই কাজটা হচ্ছিল না। তো রাজস্ব আহরণটা এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ, যে একটা হলো আমার অর্থায়নটাও করতে হবে রাজস্বের মধ্যে দিয়ে, আর একটা হলো যে আমার ঋণও ফেরত দিতে হবে। সুতরাং ঋণের সক্ষমতা জিডিপি হিসাবে IMF খুবই সরলীকরণভাবে এটা বলেছে, কিন্তু আসলে সত্যি কথা হলো দুটো জিনিস, আমি যদি ঋণ করি আমাকে সত্যিকার অর্থে দেখতে হয় যে আমার অর্থ ফেরত দেওয়ার মতো পরিস্থিতি আছে কিনা, আমার সম্পদ আছে কিনা, কারণ আমাকে নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। দ্বিতীয় হলো যেটা, সেটা হলো যে বিদেশি অর্থে যদি আমি পরিশোধ করি আমার বৈদেশিক মুদ্রার ক্যাপাসিটি আছে কিনা। সার্বিকভাবে আপনারা যেটা দেখবেন বাজেট ঘাটতির ক্ষেত্রে যখন আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হয়, সেটা হলো যে আমার এই ঘাটতি অর্থায়নটা কিন্তু হয় নিট আকার, যখন আমি বাজেটের হিসাবে করি, আমি যা মোট করি তার থেকে ফেরত যা দিই সেটা বিয়োগ দিয়ে নিট ঋণ কত, তো এই নিট ঋণের হিসাবটা কিন্তু হয় আমার ফেরত দেওয়ার অবস্থার উপরেও। তো ফেরত দেওয়ার পরিস্থিতি কিন্তু এখন অনেক বেড়েছে এবং এটা বাড়তে থাকবে আগামী 4-5 বছর, খুবই বড় আকারে বাড়তে থাকবে। দুটো জায়গা আছে, অনেকগুলো ঋণ আমাদের এখন ফেরত দেওয়ার মতো মানে সময় হয়ে গেছে, আমরা লম্বা সময়ের জন্য যে ঋণগুলো নিয়েছিলাম। দুই হলো আমাদের বৈদেশিক মুদ্রার যে হঠাৎ করে একটা পড়ে গেল, সেই কারণে কিন্তু আমার এই রিপেমেন্ট পরিশোধের পরিস্থিতিটা নিশ্চয়, আগে ধরেন আপনি 2 বছর আগে আপনি $1 শোধ করার অর্থ হলো আপনি 85 টাকা দিতেন, এখন আপনার 122 টাকা দিতে হবে। তো এইটা তো আসলে সত্যি অর্থ অনেক বড় আকারে বেড়ে গেছে, প্রায় 1/3 বেড়ে যাওয়া। হ্যাঁ, এবং বিগত 10 বছরে, আমি 15 বছর, 10 বছরের ভেতরে বেশ কিছু ঋণ নেওয়া হয়েছে যেগুলো আপনার আগের মতো পরিশোধের সময়টা অত বড় না। এমনকি অনেক, আপনি জানেন যে ওই আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানো হচ্ছিল, ওইটার প্রকল্প শেষ হয়নি কিন্তু ঋণ ফেরত দেওয়ার সময় চলে আসছে। তার অর্থ কি হয়, আপনি একটা প্রকল্প বাস্তবায়ন করবেন, সেইটা থেকে সুবিধা পেয়ে আপনার সক্ষমতা হবে, আপনি ঋণ ফেরত দেবেন, এটা হলো মডেল। কিন্তু প্রকল্প শেষই হয় নাই, এটা থেকে আমি কোনো সুবিধাও এত পাই নাই, ফলে তার আগেই কিন্তু আমার দিয়ে দিতে হচ্ছে, ফলে ওই সময়টা আমার চাপ হয়ে যায়। সুতরাং ঋণ পরিশোধের পরিস্থিতি, নেয়ার পরিস্থিতি কি আছে, এটা অনেকগুলো এই ধরনের জটিল বিষয়ের ভিতরে এখন নির্ভরশীল। ব্যবসার একটা কথা বলছে জিডিপির আকার অনুযায়ী আমরা সেইভাবে বিদেশি ঋণ এখন নেই নাই, সেটা আসলে কতটা এক্সপ্যান্ড করার সুযোগ আছে কি মনে করেন? বিদেশি ঋণ নিতে হলে আপনি কেমন বিদেশি ঋণ নেবেন, কারণ মানে বাংলাদেশ সবসময় সহজ শর্তে ঋণ নিয়েছে। আমরা তখন আমাদের অর্থনৈতিক পরিস্থিতিও ভালো ছিল না, তো আমরা ছোট দেশ ছিলাম, নিম্ন আয়ের দেশ ছিলাম, তো আমরা এটা পেতাম, তাদেরকে এই সুবিধাগুলো দেওয়া হতো। এখন সেটার জায়গা তো আস্তে আস্তে কমে যাচ্ছে। ধরেন বিশ্বব্যাংক থেকে এখন আমরা আগে বলতাম হলো আমরা একেবারে সহজ শর্তে ঋণ পাই, এখন এটা ব্লেন্ডেড ফাইন্যান্সে ঢুকে গেছে, মানে একটু সহজ শর্তে একটু কঠিন শর্ত যুক্ত। আস্তে আস্তে ওই জায়গাটা হবে। কঠিন শর্তের অর্থ কি? কঠিন শর্তের অর্থ হলো যে আমার সুদের হারটাও বেড়ে যাচ্ছে, আমার পরিশোধের টাইমটাও কমিয়ে দেওয়া হচ্ছে। আগে যদি আমি 40 বছরে ফেরত দিতাম, এখন আমি 20 বছরে ফেরত দিচ্ছি। আগে যদি সুদের হার আমার 0.25 থাকতো সুদ ফিটি নিয়ে, এখন আমাকে এটা 1.5% 2% দিতে হচ্ছে। সুতরাং নিতে পারবো, আরও কঠিন শর্তে যেতে হবে। ধরেন অলরেডি সরকার, আপনি দেখবেন যে কিছু ঋণের ভিতরে যায় 3% 4% বিদেশি, তার সাথে যদি আপনি, আমরা যেটা বলি যে টাকার মান যদি আমরা ধরে নেই কিছুটা হারাবে, কারণ তো লম্বা সময় পরে দিতে হচ্ছে, আমার টাকা তো আর এখানে থাকবে না, এই সুদের হার কিন্তু বেশ বেড়ে যায়। সুতরাং ওই ব্যালেন্সটা করা খুব
ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় জানতে, সেটা হচ্ছে যে নীতি সুধার কারণে ব্যাংকগুলোতে জমা এবং ঋণ সবক্ষেত্রেই সুদের হার বেড়েছে, সেখানে বিনিয়োগে একটা ভাটা অবস্থা আছে। আবার অন্যদিকে যদি সরকার বাজেটে ব্যাংক খাতের দিকে বেশি মুখী হয়ে যায় বিদেশি ঋণ নিয়ে, তাহলে বিনিয়োগ কর্মসংস্থান কী অবস্থা হবে? আর দুটো তো ভিন্ন ভিন্ন বললেন, যে চাহিদা আদৌ আছে কিনা, বিনিয়োগ পরিস্থিতিও কিছুটা নির্ভর করবে। হ্যাঁ, এখন তো ধরেন বিনিয়োগ পরিস্থিতি আমরা খুব দেখছি না, একটা ধরনের অর্থনীতির ভিতরেও একটা এক ধরনের রিপেয়ার হচ্ছে। সুদের হারের কথা বলেছেন, জ্বালানি সহ অন্যান্য অবকাঠামোর বিষয় আছে, সংস্কারের বিষয় আছে, রাজনৈতিক স্থিতিশীলতা বা এটার একটা প্রজেকশন যে কখন আসবে, নীতি পরিবর্তন হয়ে যাবে কিনা। অনেক সময় হয়তো বড় বিনিয়োগের জন্য হলেও একটু বসে আছেন যে কি হয় দেখার জন্য। সুতরাং ওই বিষয়গুলোতে চ্যালেঞ্জগুলো আছে। ফলে সরকারের এই কারণেই বোধহয় হয়তো ওনারা কিছুটা কমিয়ে রেখেছেন। ব্যাংক ঋণের হারটা কি, সরকার যে কোনো সময় এখান থেকে ঋণ নিতে পারে। আপনি সঞ্চয়পত্রের সুদের হার আপনার নির্ভর করবে যে আমি সঞ্চয়পত্র কিনতে চাই কিনা, আপনি সঞ্চয়পত্র কিনতে চান কিনা। কিন্তু বিদেশি ঋণ সবসময় নির্ভর করবে হলো যে আমার প্রকল্প আছে কিনা, প্রকল্পের জন্য। কিন্তু ব্যাংকের জায়গায় হলো সরকার শেষে যায়, বাকি যেটুকু থাকে না সেটুকুর জন্য যায়, যে কারণে ওটার কন্ট্রোলটা পুরোপুরি হয় না। ওটার কন্ট্রোল করতে হলে আপনার ব্যয় কন্ট্রোল করতে হবে। সো ওই জায়গা থেকে আপনার সরকার উচিত হবে নিঃসন্দেহে, এটাই বললাম যে আমার যে সামষ্টিক অর্থনীতির ভিতরে একটা রাজস্ব নীতি আছে আর একটা মুদ্রা নীতি আছে, এটার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। না হলে বাংলাদেশ ব্যাংকও যে চেষ্টা করছে এটা ক্ষতিগ্রস্ত হবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম জাতীয় বাজেটে ঘাটতি, বিদেশি ঋণ এবং দেশীয় সংস্থা থেকে ঘাটতি পূরণ করা। সব মিলে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছিলেন আলোচনার জন্য সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এবার বন্দর বাণিজ্যের খবর। একদিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা, অন্যদিকে এনবিআর সংস্কার ও চেয়ারম্যানকে অপসারণের দাবি। একের পর এক কর্মবিরতিতে অচলাবস্থার মধ্যে পড়েছে আমদানি রফতানি কার্যক্রম। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছে তার কাছে। স্বাভাবিক সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে প্রায় 400 থেকে 500 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে 250 থেকে 300 ট্রাক পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। তবে নানান প্রতিবন্ধকতার কবলে পড়ে গতকাল সর্বশেষ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে মাত্র 251 ট্রাক পণ্য এবং বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে 131 ট্রাক পণ্য। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে স্থলপথের সবচেয়ে বেশি বাণিজ্যের চাহিদা কিন্তু এই বেনাপোল এবং ভারতের পেট্টাপোল বন্দরের মধ্যে। তবে আমরা দেখতে পেয়েছি গত 5ই আগস্টের পর থেকে কিন্তু একের পর এক এই বাণিজ্যের ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতায় যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য কিন্তু বিভিন্নভাবে সংকটের মুখে পড়েছে। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি গতকাল ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তারা বিভিন্ন দাবি নিয়ে একটি সংবাদ সম্মেলন করে এবং সংবাদ সম্মেলনের কারণে কিন্তু গতকাল দুপুর 2টার পর থেকে দিনভর বেনাপোল বন্দর থেকে আমদানি রপ্তানি বাণিজ্য এবং যে পণ্য খালাস প্রক্রিয়া সেটি বন্ধ হয়ে পড়ে। এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এনবিআর সংস্কারের দাবিতে কাস্টম কর্তৃপক্ষ তারা কিন্তু গত 14ই মে থেকে 19শে মে পর্যন্ত টানা 6 দিন দিবসের বড় একটি অংশ কিন্তু কর্মবিরতি পালন করে এবং কর্মবিরতির কারণে কিন্তু এ পথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য কিন্তু বন্ধ হয়ে পড়ে। তবে আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি যে এনবিআর সংস্কার পরিষদ তাদের যে দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে তারা প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি দেবেন। ব্যবসায়ীরা আশা করছেন যে এই স্মারকলিপির মধ্য দিয়ে চলমান যে সংকট সেটি নিরসন হয়ে এ পথে আমদানি রপ্তানি বাণিজ্য আবারও স্বাভাবিক হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে বাণিজ্য পরিস্থিতি নিয়ে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। এই চলতি সপ্তাহে ডিএসসির সবচেয়ে বড় খবর হচ্ছে সেটি হচ্ছে যে আমরা দেখছি যে ইতিবাচক ধারা, অর্থাৎ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু শেষ হতে চলেছে চলমান সপ্তাহ। সেক্ষেত্রে গতকালও যদি বলি যে সেটিতে শুরু করি, সেটি হচ্ছে 2, 6, 2 এবং 1 এই সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু ডিএসসির প্রধান সূচক, সরিয়া এবং বিশেষায়িত সূচকের কার্যক্রম শেষ হয়। সেই ধারাবাহিকে কিন্তু আজকেও আমরা দেখছি যে 6 পয়েন্ট বেড়ে ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স অবস্থান করছে 4808 পয়েন্টে
1053 পয়েন্টে অবস্থান করছে, 2 পয়েন্ট বেড়ে ডিএসসির সরিয়া সূচক এবং ডিএসসি 13 বিশেষায়িত সূচকটি অবস্থান করছে 0 পয়েন্ট বেড়ে 1781 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত হাত বদল হয়েছে 33,141টি শেয়ার, যার সর্বোচ্চ বাজার মূল্য আমরা দেখছি 86 কোটি টাকা। এছাড়া 168টি প্রতিষ্ঠানের শেয়ার দাম ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং নিম্নমুখী অবস্থানে রয়েছে 102টি প্রতিষ্ঠান এবং 103টি প্রতিষ্ঠানের শেয়ার দাম কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তো সব মিলে বলা যায় ডিএসসির যে আজকের যে কার্যক্রম, অর্থাৎ কার্যক্রম শুরুর পর থেকে কিন্তু গত 3 দিন ধরে আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন শেষ হচ্ছে। সেই ধারাবাহিকতা বলা চলে যে আগামী দিনেও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আশান্বিত করবে পুঁজিবাজার, এমনটি বলেই আজকের মতো শেষ করছে ডিএসসির সবশেষ কার্যক্রম। বকেয়া আদায় না হয় এবং লবণ দাম ও শ্রমিকের মজুরি বাড়ায়, দুশ্চিন্তায় যশোরের চামড়া ব্যবসায়ীরা। সংকট কাটিয়ে উঠতে ঋণ সুবিধা চেয়েছেন তারা, আর বাজার স্থিতিশীল ও চামড়া পাচার বন্ধের দাবির প্রেক্ষিতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। যশোরের রাজারহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট। খুলনা বিভাগে 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, নাটোরের বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন এখানে। কিন্তু ট্যানারি মালিক ও মহাজনদের কাছে থাকা বকেয়া আদায় না হওয়ার পাশাপাশি লবণের মূল্য সহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে চামড়া ব্যবসা নিয়ে হতাশ তারা। গেল কুরবানির টাকা এখনো পর্যন্ত পাবো। ইউরোপ মার্কেট না ধরা পর্যন্ত বাংলাদেশের চামড়া বাজার সম্ভাবনা নেই। চামড়ার বাজারে স্থিতিশীলতা ফেরাতে ও পাচার রোধে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের এই অঞ্চল থেকে, আমাদের সীমান্ত থেকে কোনো চামড়া পাচার হবে না। চামড়া যেন নিয়ে যেন কোনো নৈরাজ্য না হয় কিংবা এটা যেন পচে না যায়, নষ্ট না হয়, আর শৃঙ্খলার সাথে যেন বেচাকেনা হয়, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্কতা আছে। চামড়া ব্যবসায়ী সমিতির দেয়া তথ্য মতে ঈদ পরবর্তী প্রায় 100 কোটি টাকার চামড়া হাত বদল হয় এখানে। সময় সংবাদ, যশোর। ঢাকা দক্ষিণ সিটি মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট। শপথে আর কোনো বাধা নেই। এই মুহূর্তে হাইকোর্টে ব্রিফ করছেন আইনজীবীরা, সরাসরি যাচ্ছে সেখানে। উনি দেখাতে পারেন না যে উনি সমাজসেবা করেন, সমাজসেবক হিসেবে বা ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার হিসাবে যে ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে নিজেকে উনি কিন্তু প্রমাণ করতে পারেননি আদালত। আর এবং আদালত আরো অনেক বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনালের একটি আদালত হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। যারা সংশ্লিষ্ট, যাদের নলেজ আছে, মন্ত্রণালয় সম্পর্কিত সবারই আদালত অবমাননা হবে। এবং আমরা কিন্তু আইনজীবীরা এর মধ্যে আলোচনা করে নিয়েছি, নেক্সট স্টেপ কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হবে। আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে, রায়ের প্রতি আস্থা রাখবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী 24 ঘন্টার ভিতর তার শপথের ব্যবস্থা গ্রহণ করবেন। সে তো লয়ার মামলা করতে পারে, তবে এইসব মামলা না যেখানে কন্টেস্টিং পার্টিস আইনে বলা আছে কারা কারা এই মামলায় পার্টি হবে। এটা সিভিল কেসে কিন্তু আপনি অনেকগুলো পার্টি করতে পারেন, কিন্তু এখানে কিন্তু শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পার্টি হবে, আর কেউ পার্টি হবে না। আর সুতরাং প্রতিনিধি প্রার্থী, সে প্রতিনিধি প্রার্থী নয়, সে আপিলও করে নাই, তো তার লোকাশ্রী রেখে এখানের মধ্যে সেটাই। আর নির্বাচন কমিশনের ভূমিকা সম্বন্ধে নির্বাচন কমিশন কিন্তু কিছু করণীয় নাই। নির্বাচন কমিশন কিন্তু গতকাল স্ট্যান্ড করে বলেছে
তারা আদালতের নির্দেশ পেলে স্বাধীনতার পরে যতগুলো রায় পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে। ইলেকশন কমিশন তো পার্টি না, এখানে মানে প্রতিদ্বন্দ্বী না, এর জন্য তারা কন্টেস্ট করে না। গতকাল দেখেছি কোনো আইনি জটিলতা নেই। না দেওয়াটা বরঞ্চ আদালত অমান্য হবে। ওটা আর বলেছি সরকার মন্ত্রণালয় থেকে পিআরও বোধহয় বলছে যে একটা মামলা, হাইকোর্টে একটা মামলা বিচারাধীন আছে, এটার জন্য আমরা অপেক্ষা করছি। শেষ হয়ে গেছে, সুতরাং তার আর কোনো জটিলতা নেই, কোনো কিছু নেই, মানকে বাধা নেই। আশা করি ইনশাল্লাহ জি জি না, এইটা আসলে দেখুন, আমরা প্রথমে যেটা বলি যে ইন দ্য নেম অফ পিআইএল, অর্থাৎ পিআইএল এর নামে এটা প্রাইভেট অর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন, ইটস নট পিআইএল, নট। এখন সরাসরি ছিলাম ইশরাক আইনজীবীদের ব্রিফিংয়ে। সাতক্ষীরার হিমসাগর আমে বাজারে 6 লাভ, গত বছরের তুলনায় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ বাগান মালিকদের। একযোগে সরবরাহ হয় আমের দাম কিছুটা কম। গত বছর যে আম 3000 টাকা মন বিক্রি হয়েছে, এবার সেই আম 2000 টাকাও পাচ্ছেন না ব্যবসায়ীরা। ক্রেতার চেয়ে আমের সরবরাহ বেশি হয় দামে এ ধস বলে মনে করছেন ব্যবসায়ীরা, তবে ক্রেতা বাড়লে দাম বাড়ার আশা তাদের। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সংবাদ মাধ্যম সিএনবিসি জানায়, বৃহস্পতিবার প্রতিটি কয়েনের দাম $1,11,473 হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমা এবং মুডিস মার্কিন ঋণমান কমিয়ে দেয়। বিনিয়োগকারীরা ডলারের বিকল্প বিনিয়োগ উৎস হিসেবে ক্রিপ্টোর দিকে ঝুঁকছেন, এতে বাড়ছে দাম। এই ছিল এই সময় বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।